আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বাজেটের পর চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম বাড়েনি কক্সবাজারে, বললেন প্রধানমন্ত্রী। সমালোচনার নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিরোধী দল। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে চট্টগ্রামে, বললেন বিরোধী দলীয় নেতা। লুটপাট বন্ধ হয়নি, অভিযোগ নাহিদ ইসলামের। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ব্যবসা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। মগবাজার আদ্দিন হাসপাতালে ভর্তি বন্ধ থাকায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারকে আহ্বান। এবং হেক্সা জয়ের মিশনে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো। এবারের বিশ্বমঞ্চে দেখা যাবে 7 অভিজ্ঞ খেলোয়াড়ের বুড়ো হাড়ের ভেলকি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এবারের বাজেটে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের ট্যাক্স প্রত্যাহার করায় দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মদ, সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বাজেটের সমালোচনার নামে বিরোধী দল দেশে বিশৃঙ্খলা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। কক্সবাজারে সুধী সমাবেশ ও জনসভায় বক্তব্যে আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন তারেক রহমান। কক্সবাজার থেকে মোহাম্মদ মনিরুজ্জামানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রায় 2 দশক পর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন, নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যার পরপরই চকরিয়া বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে পর্যায়ক্রমে 6 লেনে উন্নীত করার ঘোষণা সহ কক্সবাজারের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব। তার সরকারের দেয়া প্রথম বাজেটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারই প্রথম বাজেট ঘোষণার পর নিত্য পণ্যের দাম বাড়েনি। এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। বিরোধী দল শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানব না করছে? এর আগে কক্সবাজার পৌঁছেই প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে পিএম খালি ইউনিয়নের পাতলি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন সরকার প্রধান। পাশে আয়োজিত সুধী সমাবেশে সরকার প্রধানকে স্বাগত জানাতে এক নজর দেখতে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে কাদা পানির মধ্যে খালের দুধারে অপেক্ষা করছিলেন অসংখ্য নারী, পুরুষ, সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই তার শেষ ঠিকানা, তাই আমৃত্যু জনগণের কল্যাণে কাজ করে যাবেন তিনি। 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই, সরাসরি যারা কৃষক, তারা সেই সুবিধা পাবে একটি উপজেলাতে, এই সদর থানাতেই। তাহলে চিন্তা করুন, আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি, সারা বাংলাদেশে কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। প্রায় 50 বছর আগে সর্বপ্রথম এই খাল খনন করেছিলেন প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কক্সবাজার সফরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, তার সরকারের মূল লক্ষ্য বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন।
সে লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আবারও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, কক্সবাজার। আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রত্যেকে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের ডুলহাজরার মালুমঘাট সংরক্ষিত বনে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। এ সময় নিজ নিজ জেলায় সবুজ অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানকে সাথে নিয়ে ডুলহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন তারেক রহমান। পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন তিনি। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। বিএনপি সবসময় দেশ ও মানুষের স্বার্থে কথা বলে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই সফরে পেকুয়া পৌরসভারও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এদিকে পেকুয়ায় জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানকে সাথে নিয়ে ওয়াসিমের পরিবারকে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেন তিনি। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, বিএনপি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকুক, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বের বাইরে থাকুক, সকল সময়ে বিএনপির একটাই প্রধান বিষয়, দেশ এবং দেশের মানুষের স্বার্থ। দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি, বর্তমানে আমরা কাজ করব, ভবিষ্যতে দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের একমাত্র লক্ষ্য, এটি আমাদের একমাত্র। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বললেও এখন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। 11 দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগের সমাবেশে এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 70% মানুষের রায়কে অগ্রাহ্য করলে জনগণ বসে থাকবে না। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ঘোষিত বাজেট জনগণের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে না। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিভাগীয় সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। সমাবেশ শুরুর আগ থেকে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী এখন দুর্নীতিকে বাহবা দিচ্ছে। বলেন, বিএনপি কার হয়ে দেশ পরিচালনা করছে তা জানতে চায় বিরোধী দল। মাননীয় প্রধানমন্ত্রী, চাঁদাবাজকে আপনি সামাল দিন। আপনি কথা দিয়েছিলেন আপনি ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। এ সময় বক্তারা সীমান্ত পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক খাতের সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তাবিত জাতীয় বাজেটেরও কঠোর সমালোচনা করেন। দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটলে জনগণ অভ্যুত্থানের পথে হাঁটবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আন্দোলন ইনশাআল্লাহ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে যুবদলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুব কর্মসংস্থান নিশ্চিত এবং সীমান্তে মাদকের অবাধ প্রবাহ বন্ধ করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বী একটা রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম গন্তব্য হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীর একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা জ্বালানি সংকট। এতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা সহজ করতে এনবিআর ও কর নীতি ঢেলে সাজাবে সরকার। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্মেলনের বিষয় বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই সংস্কারের মাধ্যমে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় বাংলাদেশ। Our government possesses the political will, the strategic vision and the unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সবার জন্য ব্যবসার সমান সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশ that is competitive, stable, ethical and genuinely people oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. সম্মেলনের অন্য আরেকটি সেশনে ব্যবসা সহজীকরণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও করনীতি ঢেলে সাজানোর কথা জানান অর্থমন্ত্রী। So this is where we have been going wrong for quite some time, because the body that prepares the policy for taxation system must truly understand what their policy means. What is the ramification of the policy? এতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Creating tourism zones and foreign investment, significant foreign investment interest is there. ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে 796 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 15 মাস থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 556 শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 92 শিশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও মগবাজারের আদ্দিন হাসপাতালে আসছেন রোগী ও তাদের স্বজনরা। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন রোগীদের ভর্তি করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। ভর্তি রোগীদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইমেইলের মাধ্যমে আপিল করার কথা জানিয়েছেন আইনজীবী শিশির মনির। তৌহিদুর রহমান তৌহির রিপোর্টে বিস্তারিত। কেউ ঝিনাইদহ, কেউ বা ময়মনসিংহ থেকে মগবাজারের আদ্দিন হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। তবে হাসপাতালের প্রবেশ মুখে সরকারি নির্দেশনা শুনে ফিরে যাচ্ছেন নতুন রোগী ও তাদের স্বজনরা। আসছি ঝিনাইদহ থেকে ডক্টর দেখানোর জন্য, নাসরিন ম্যাডামের ভিডিও দেখে আইসা তো বিপদে পড়ে গেছি আমি। সকাল 8টা বাজে এসে অনেকক্ষণ ওয়েট করতেছি। আমার আরো কয়েকদিন আগে থেকে এটা ডেট দেওয়া ছিল। এখন এর মধ্যে যে একেবারে ভর্তি নিবে না বা করবে না এটা তো আমার জানা ছিল না। আমি তো অন্য কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট রাখি নাই। আর অন্য কোথাও এখন অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যে বাড়তি টাকার প্রয়োজন, আর দিনে তো চিকিৎসা খরচ কম। সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তার স্বজনরা। তারা বলছেন, দ্রুত হাসপাতালের কার্যক্রম চালানোর অনুমতি না দিলে ভোগান্তি আরও বাড়বে। বলছে আমাদের এখানে সব বন্ধ আছে, আমরা দেখতে পারবো না, আপনারা দয়া করে অন্য জায়গায় যান। কোথায় যাব আমরা চাচ্ছি যে এই হসপিটালটা যেমনি ছিল ভালোভাবে স্বাভাবিকভাবে ওইভাবে চলুক। সরকার যদি জনগণের ভালো চায়, নিরীহ মানুষের ভালো চায়,
গরিব মানুষের ভালো চাইতে হলে হসপিটালের দরকার। রোগীদের চিকিৎসার বিষয়টি মাথায় রেখে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আজই ইমেইলের মাধ্যমে আপিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। নিজের ফেসবুক অ্যাকাউন্টে গতরাতে এক পোস্টে একথা জানান তিনি। এদিকে আদ্দিন হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের ঢাকা মেডিকেল সহ সরকারি 6 হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব হাসপাতালগুলো হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। পিতামাতার ভরণ পোষণ আইন সংশোধন করে এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিশেষ আদালত গঠন করে বৃদ্ধ পিতামাতার অভিযোগের রায় দ্রুত কার্যকর করতে হবে। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে বৃদ্ধাশ্রমগুলো আধুনিকায়ন করে আরও সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রতিষ্ঠিত 3 ছেলের মা 75 বছর বয়সী নূরজাহান বেগমের পচা গলা মরদেহ মিরপুরের বাসা থেকে উদ্ধারের পর বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ আইনটি আবারও আলোচনায় আসে। সাম্প্রতিক এ ঘটনাকে কেন্দ্র করে পিতামাতার ভরণ পোষণ আইন নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ভরণ পোষণ আইন দ্বারা সন্তানের উপর পিতামাতার অধিকার আদায় করা সম্ভব। যখন ন্যায়বোধের শৃঙ্খলা কোনো কাজে আসে না, তখনই প্রয়োজন হয় আইনের। এতে সরকারি দল হিসেবে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সম্পত্তির লোভ এবং অতি স্বাবলম্বী হয়ে পিতামাতার প্রতি অবহেলায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এই অপরাধ প্রবণতা দূর করার জন্য ডেফিনেটলি আইনের প্রয়োজন আছে, কারণ অপরাধীর ভিকটিমের সাপোর্ট দেওয়ার জন্য আইনের প্রয়োজন এবং অপরাধীকে সাজা দেওয়ার জন্য আইনের প্রয়োজন। পিতামাতার অধিকার রক্ষায় বিদ্যমান আইন সংশোধন করে এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই আইনের কার্যকারিতার জন্য স্পেসিফিক নির্দিষ্ট দিনের মধ্যে বিচার শেষ করতে হবে, দ্রুত পুলিশ রিপোর্ট দিতে হবে এবং মামলা দ্রুত শেষ করতে হবে। আর মামলা দ্রুত শেষ করতে হলেই স্পেশাল কোর্ট দরকার। এ সময় বৃদ্ধাশ্রমের জন্য প্রস্তাবিত বাজেটের বরাদ্দ অপ্রতুল বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশে যে 7-8টি বৃদ্ধাশ্রম রয়েছে, এগুলোর অবস্থা দেখলে আপনার চোখের পানি চলে আসবে। সেখানে ভালো খাবারের ব্যবস্থা নাই, ভালো বিছানাপত্রের ব্যবস্থা নাই, ভালো ফ্যান নাই, ইলেকট্রিসিটি থাকে না, এবং সেখানকার মধ্যে সরকারের যে বাজেট বরাদ্দ, সে বাজেট বরাদ্দ একেবারে অপ্রতুল। এছাড়া বৃদ্ধ পিতামাতার আইনি সুরক্ষা নিশ্চিত করা সহ 10 দফা প্রস্তাবনা দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রবীণদের জন্য স্বল্প মূল্যে বিনা চিকিৎসা এবং বিশেষায়িত হাসপাতাল করবার জন্য আমরা দাবি করছি। ছায়া সংসদে বিজয়ী হয় সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চলতি বিশ্বকাপে প্রথম বড় ম্যাচে মুখোমুখি হবে হেক্সা জয়ের মিশরে নামা ব্রাজিল। তাদের প্রতিপক্ষ আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কো। সি গ্রুপের হাই ভোল্টেজ এই ম্যাচটি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর 4টায়। আরও জানাচ্ছেন পরাগ আরমান। 24 বছর ধরে শিরোপা বঞ্চিত মহাপরাক্রমশালী দল ব্রাজিল। 2002 সালে শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিবারই তারা শিরোপা জয়ে দল সাজায়, আর প্রতিবারই মুখ ঢাকে ব্যর্থতায়। এবার আর খালি হাতে ফিরতে রাজি নয় সেলেসাওরা। তাই ইটালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির অধীনে হেক্সা মিশনে তারা। তবে মরক্কোর বিপক্ষে প্রথম পরীক্ষায় নামার আগে ইনজুরির কারণে তারকা ফরোয়ার্ড নেইমারের খেলতে না পারা সেলেসাওদের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবং তরুণ এন্ড্রিক যে কোনো দলের জন্য বড় হুমকি। ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের রোমাঞ্চে ভরা অভিযান শুরু করতে দলকে 4-2-4 ফরমেশনে খেলাতে পারেন আনচেলোত্তি। গতি, ফর্ম আর নিজেদের মধ্যে বোঝাপড়ায় ব্রাজিলের চেয়ে এগিয়ে নেই আর কোনো দল। এদিকে ইনজুরির কারণে তারকা ডিফেন্ডার নায়েফ আগেদ এবং ফরওয়ার্ড আবদে এজাজুলিকে হারিয়ে হাই ভোল্টেজ এই ম্যাচের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।
এত কিছুর পরও অ্যাটলাস লায়নদের মূল ভরসা রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ, আশরাফ হাকিমি এবং গোলকিপার ইয়াসিন বোনো। তাদের জমাট রক্ষণ ও কাউন্টার অ্যাটাকিং কৌশল ব্রাজিলের রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। বিশ্বসেরা আক্রমণভাগ থাকলেও তুলনায় ব্রাজিলের রক্ষণভাগ কিছুটা দুর্বল। সেই দুর্বলতার ফায়দা তুলতে নিশ্চয়ই বিশ্বকাপের ডার্ক হর্স মরক্কোর ব্রাহিম দিয়াজ এবং হাকিমিরা সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবেন। চলতি বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে কার্লো আনচেলোত্তির যোগ্যবর্ণিত সার্থক হলেই কেবল আফ্রিকান পাওয়ার ফুটবল প্রতিনিধি মরক্কোর সঙ্গে লড়াইটা উপভোগ্য হয়ে উঠবে। পরাগ আরমান, এটিএন বাংলা। ব্রাজিল মরক্কোর হাই ভোল্টেজ খেলাটি শুরুর আগে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রাত 1টায় বি গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গত বিশ্বকাপের স্বাগতিক কাতার। রোববার সকাল 7টায় বোস্টনে সি গ্রুপের অন্য ম্যাচে 52 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতির প্রতিপক্ষ স্কটল্যান্ড। ডি গ্রুপের ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল 10টায়। এবারের বিশ্বকাপে দেখা যাবে কিছু বুড়ো হাড়ের ভেলকি। মাঠের লড়াইয়ে গতির ঝড় তুলতে তরুণদের প্রাধান্য যেখানে সেখানে অভিজ্ঞতার ডালি সাজিয়ে এবারের বিশ্বমঞ্চ কাঁপাতে আসছেন 40 বা তার চেয়ে বেশি বয়সী 7 জন চিরতরুণ ফুটবলার। ফিফার দেয়া তালিকায় থাকা সেই 7 জনের কথা জানাচ্ছেন পরাগ আরমান। প্রতিবারের মতো এবারের বিশ্বকাপেও খেলবেন বহু নামি দামি ফুটবলার। তাদের ফুটবল শৈলীর দিকেই নজর থাকবে সবার। এবারের তালিকায় 40 ঊর্ধ্ব 7 ফুটবলারের মধ্যে 4 জনই গোলকিপার। প্রথমে আছেন স্কটল্যান্ডের ক্রেগ গর্ডন। এই গোলকিপারের বয়স 43 বছর 162 দিন। 2018 সালে মিশরের হয়ে বিশ্বকাপ খেলা এল হাদাদির পর ক্রেইগ হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলতে নামবেন। দ্বিতীয়তে আছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। বয়স 41 বছর 126 দিন। কাতার বিশ্বকাপে রোনালদোকে চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। এবার সোনার পরীটির কত কাছে যেতে পারেন সেদিকে চোখ থাকবে সবার। এবারের ওয়ার্ল্ড কাপে বুড়োদের কাতারে 3 নম্বরে আছেন 40 বছর 333 দিন বয়সী মেক্সিকান গোলকিপার গুইলার্মো ওচোয়া। জীবনের 6 নম্বর বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। বুরু ওচোয়া এখনও ট্রাই কালারদের উদ্দীপক হিসেবে কাজ করেন। 40 বছর 275 দিন বয়সী লুকা মদ্রিজ এখনও ক্রোয়েশিয়ার আস্থার নাম। 2018 সালের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার ক্রোয়েশিয়ার ব্যালন ডিওর জয়ী দলকে কতটা উদ্দীপ্ত করতে পারবেন সময় তা বলে দেবে। বসনিয়া ও হার্জেগোভিনার হয়ে মাঠে নামবেন 40 বছর 86 দিন বয়সী এডিন জেকো। দ্বিতীয়বার দেশকে বিশ্বকাপে তুলতে তার অবদান অতুলনীয়। সেই কারণে দলের অধিনায়ক হিসেবেই জেকোকে বেছে নিয়েছেন কোচ সার্গেজ বারবারেজ। জার্মানির রক্ষণ প্রাচীর ম্যানুয়েল নুয়ার। 40 বছর 76 দিন বয়সী এই গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে বল পাঠানো সহজ বিষয় নয়। 2024 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ভক্ত সমর্থকদের মনের বিষাদ সরিয়ে তাকে এবারের বিশ্বকাপে দলে নিয়েছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। দ্বীপরাষ্ট্র কেপ বার্দের অভিষেক এই বিশ্বকাপেই। 40 বছর 8 দিন বয়সী ভোজিনহা দলের গোলবার আগলাবেন। খেলোয়াড়ি জীবনের শেষ প্রান্তে এসে কেমন পারফর্ম করেন তিনি সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। পরাগ আরমান, এটিএন বাংলা। পৌষিন সমস্যার সমাধান আসেনি বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে। চাঁপাইনবাবগঞ্জের রক্ষণপুর সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 2 দিন ধরে কুষ্টিয়ার বেলগাতুয়া সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন নারী, পুরুষ ও শিশু সহ 12 জন। এদিকে বিএসএফ এর পৌষিনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন স্থানের মানুষজন।
তারেক রহমানের সরকার সব ধরনের সহযোগিতা নিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা 11 আসনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে মাসিক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে অনুষ্ঠানের উদ্যোক্তা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাবে। বাজেট পেশ করা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে আহত যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে 3 ক্যাটাগরিতে যেভাবে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছিল সেটি আমাদের সরকার চলমান রেখেছে। প্রাথমিক শিক্ষার কারিকুলামে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক মেধা বিকাশে জোর দেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় পর্যায়ের আন্তঃ-পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা ধর্মকে পুঁজি করে দেশের সংস্কৃতিকে দাবিয়ে রাখতে চায় তাদের পরিকল্পনা এবার ব্যর্থ হবে। কারিকুলাম চেঞ্জ হোক, পরীক্ষা যেইটাই হোক, আমার শিক্ষার্থীদের কিছু আসতে হলে আগে আমাকে পার করে যাইতে হবে। এই নেতৃত্ব যেদিন আপনারা দিতে পারবে, সেই দিন আমরা বলতে পারবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসলে আমরা আমূল পরিবর্তন আনতে পেরেছি। নির্যাতিত নারী ও শিশুদের স্যাম্পল দ্রুত সংগ্রহ করতে সারা দেশে পর্যায়ক্রমে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে। এর ফলে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা আরও নিখুঁত হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এম জাহেদ হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নাগরিক সংলাপে তিনি আরও বলেন, শিশু সহিংসতা দমন ও শিশু অধিকার নিশ্চিত করতে আইনের প্রয়োগের চেয়ে সামাজিক মূল্যবোধ গড়ে তোলা বেশি জরুরি। ধর্মীয় উপাসনাগুলো থেকেও এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণার উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান ডক্টর জাহিদ। আপনাদের শিশুদের এবং মেয়েদের রাইটস এন্ড প্রিভিলেজ এস্টাবলিশ করার ব্যাপারে আমরা উই আর ট্রাইং উইথ অল আউট হোল হার্টেড সাপোর্ট, এবং এইবার বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে উই আর ভেরি মাচ কমিটেড ফর ইচ এন্ড এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি। আমাদের কমিটমেন্টের কোনো কমতি নেই, বাট উই নিড ইউর সাপোর্ট অলসো। আমরা পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। লাইফবয় ফ্যানফেস্ট আয়োজনের মধ্য দিয়ে ফুটবল প্রেমীদের জন্য বিশ্বকাপের আবহ তৈরি করল লাইফবয়। গত 11 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা প্রাঙ্গণে 3 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন অসংখ্য দর্শনার্থী। ফিফা বিশ্বকাপ 2026কে সামনে রেখে আয়োজিত ফ্যানফেস্টে ছিল বিভিন্ন ফুটবল ভিত্তিক গেম, চ্যালেঞ্জ ও বিনোদনমূলক কার্যক্রম। অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি নানা ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় যুক্ত হওয়ার সুযোগ পান। ফুটবলকে ঘিরে মানুষের আবেগ, উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই ছিল এই আয়োজন। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্য উদযাপনে সংস অব বেঙ্গল প্রাণবন্ধের সনে শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে MW ম্যাগাজিন বাংলাদেশ ও স্কট ওয়ালেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মায়া। রাজধানীর তেজগাঁওয়ে আলোকিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজন উৎসর্গ করা হয় মরমী কবি ও গীতিকার দেওয়ান হাসান রাজাকে। অনুষ্ঠানে হাসান রাজার জনপ্রিয় ও কালজয়ী গান নতুন আঙ্গিকে পরিবেশিত হয়। আয়োজনের মিউজিক ডিরেক্টর ও কিউরেটর ছিলেন সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অড়। বক্তব্য রাখেন MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কট ওয়ালেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাইদ। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে অনুষ্ঠানটি আগামী 21 জুন মাছরাঙা চ্যানেলে প্রচারিত হবে। এবার আন্তর্জাতিক সংবাদ।
যুদ্ধবন্ধে তেহরান ওয়াশিংটন চুক্তির খুব কাছাকাছি এসে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাগচি বলেন, প্রক্রিয়াটি সম্পন্ন হলে বিস্তারিত বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি আগামী 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দেশের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া শান্তি চুক্তির খসড়া তৈরির কাজ চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের 30,000 জলমহল প্রকৃত জেলেদের মধ্যে সহজ শর্তে বরাদ্দ দেওয়া গেলে মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বরুণ চন্দ্র বিশ্বাস। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে পরবর্তী মেয়াদে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট ইমান আলী। মহাসচিব নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন মাতাব্বর। লঞ্চ ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট 315 বাংলাদেশের 39তম বার্ষিক কনভেনশন 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন হক। বিশেষ অতিথি ছিলেন লঞ্চ ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট 315 বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন আশরাফ হোসেন খান হীরা। পরে ব্যাংকুয়েট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এবার খেলার খবর। ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আগেই, এবার অজিদের হোয়াইট ওয়াশ করতে মাঠে নামবে টাইগাররা। এই সুযোগটা হাতছাড়া করতে চান না কোচ ফিল সিমন্সের শিশুরা। তৃতীয় ও শেষ ওয়ানডে সামনে রেখে তাই নিজেদের ঝালিয়ে এনেছে লাল সবুজের দল। স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছে শেখ মাহাদিকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখন সুস্থ আছেন, তবে কাল সকালে আবারও তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সিরিজে হারলেও শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করে হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি অন্তত একটি জয় চায় 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে 2 কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এবার বাজেটের পর চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম বাড়েনি কক্সবাজারে, বলেন প্রধানমন্ত্রী। সমালোচনার নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিরোধী দল। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে চট্টগ্রামে, বললেন বিরোধী দলীয় নেতা। লুটপাট বন্ধ হয়নি, অভিযোগ নাহিদ ইসলামের। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ব্যবসা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। মগবাজার আদ্দিন হাসপাতালে ভর্তি বন্ধ থাকায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারকে আহ্বান। এবং হেক্সা জয়ের মিশনে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো। এবারের বিশ্বমঞ্চে দেখা যাবে 7 অভিজ্ঞ খেলোয়াড়ের বুড়ো হাড়ের ভেলকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।